তুমি ইয়ে করে দাও, শুরু করে সুমন বন্ধ করে দাও। না বুঝছি, এটা আমি বুঝছি। হুম হুম, ঠিক আছে স্যার, না চলবে না। আর এটা কোথায় কেন আর টাইম হলে বলতে হবে তো। ওর কাছে মোবাইল আছে না? এটা পাসওয়ার্ড কত? দাও। 11:02 হয়েছে তো। ঠিক আছে, 45 বললে ও বলে দিবে, বা মোবাইল আপনার এনে থাকলে অসুবিধা নেই, মিউট করে রাখছি। তুমি একটু শুরুটা করে দিয়ে দাও। হ্যাঁ, শুরুটাই আমি, আপনি শুরু করেন, আমি দেখতেছি। ঠিক আছে ঠিক আছে, এইখানে আরেকটা দিকে এটা টান দাও, এটা দেখা যায়। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। করোনা পরিস্থিতির কারণে আজকে এই অনলাইন ক্লাসের আয়োজন। পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করি আমরা শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান নিতে পারব। আর আজকে আমি তোমাদের সাথে আছি, আমি শাইলা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। হিসাবের বইসমূহ এই অধ্যায়ে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দাখিলা পদ্ধতি তোমরা এসএসসিতে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করে এসছো। দুতরফা দাখিলা পদ্ধতি কি সেটা জানো। দুতরফা দাখিলা পদ্ধতির আগে লেনদেন কি সেটা আমরা আগে জেনেছি। লেনদেন যে কোনো ঘটনায় কিন্তু লেনদেন হবে না। প্রতিটি কোনো ঘটনা লেনদেন হতে হলে লেনদেনের কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করলে এই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো। যেমন লেনদেন হতে হলে এখানে একাধিক পক্ষ লাগবে, তারপর যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, প্রতিটি লেনদেন হবে স্বতন্ত্র, এরকম অনেকগুলো শর্ত আছে। তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তা বিশ্লেষণ করে সুবিধা গ্রহণকারী এবং সুবিধা প্রদানকারী, অর্থাৎ একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষ ক্রেডিট, এই নির্ণয় করে হিসাবভুক্ত করার দাখিলা পদ্ধতি। আর দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করেছেন ইতালির একজন গণিতবিদ এবং ধর্মযাজক, ওনার নাম হচ্ছে লুকা পেসিউলি। আমি লিখছি, লুকা পেসিউলি। লুকা পেসিউলি ছিলেন একজন ইতালির গণিতবিদ এবং ধর্মযাজক। 1494 সালে তিনি একটি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে সুম্মা দি অ্যারাথমেটিকা জিওমেট্রিয়া
proportionate proportionality ঠিক আছে proportionality summa di arithmetica geometria proportionate proportionality এই বইটি 1494 সালে লুকা পেসিওলি এই বইটি লিখেন আর এই বইটির অর্থ হচ্ছে এই যে সুম্মা দি আর্থমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা এটা হচ্ছে ইতালিয়ান ভাষা আর এটা ইংরেজি হচ্ছে সামারি summary of arithmetic geometric proportions and proportionality তাহলে দেখতে পাচ্ছি যে 1494 সালে লুকা পেসিওলি যে গ্রন্থটি লিখেছেন সেটি হচ্ছে ইতালিয়ান ভাষায় সুম্মা দি আর্থমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা এটির অর্থ হচ্ছে সামারি অফ অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রপোর্শনস অ্যান্ড প্রপোর্শনালিটি এখন আমরা দেখব দফা দাখিলা পদ্ধতির মূলনীতি দুতফা দাখিলার মূলনীতি হচ্ছে প্রথম হচ্ছে এক পৃথক সত্তা এই কথাটি অর্থ হচ্ছে অর্থাৎ এই নীতি অনুযায়ী ব্যবসায় এবং মালিকানা দুটি সম্পূর্ণ আলাদা সত্তা আমরা অনেকে মনে করি আমারই তো ব্যবসা প্রতিষ্ঠান টাকা আমার সবকিছু আমার মূলধন আমার কিন্তু না এখানে ব্যবসা প্রতিষ্ঠান হবে একটি আলাদা সত্তা এবং মালিক হবে আলাদা সত্তা নাম্বার 2 দ্বৈত সত্তা দ্বৈত সত্তা যে প্রতিটি লেনদেনে দুটি পৃথক সত্তা দুটি পৃথক হিসাবকার দ্বারা প্রভাবিত হবে একটি পক্ষ এবং এই দুটি হিসাবকার দুটির একটি অবশ্যই কি হবে ব্যবসা সংক্রান্ত হবে এবং অপর পক্ষ অভ্যন্তরীণ অথবা ব্যবসা বহির্ভূত পক্ষ হতে পারে 3 নম্বর হচ্ছে সুবিধা গ্রহীতা এবং সুবিধাদাতা সুবিধাদাতা এবং সুবিধা গ্রহীতা এখানে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে 4 সমান অর্থ যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করা হবে ঠিক অর্থাৎ প্রতিটি লেনদেন যে পরিমাণ দ্বারা ডেবিট করা হবে ঠিক সমপরিমাণ টাকা দ্বারা এটা ওই সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করতে হবে 5 প্রভাবিত পক্ষ দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি অনুযায়ী প্রতিটি লেনদেন তোমরা হিসাব সমীকরণে দেখেছো যে মোট সম্পত্তি হচ্ছে দায় যোগ মালিকানা সত্ত্ব এখানে প্রতিটি লেনদেন সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটি পক্ষের একাধিক পক্ষ দ্বারা প্রভাবিত হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হচ্ছে পৃথক সত্তা আবারও বলি পৃথক সত্তা দ্বৈত সত্তা সুবিধাদাতা এবং সুবিধা গ্রহীতা সমান অর্থ প্রভাবিত পক্ষ এই গেল হিসাব দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সমূহ এই দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
উদ্ভাবক যে লুকা পেসিউলি, এই দুতরফা দাখিলা পদ্ধতি মূলনীতির কারণেই তাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। এখন আমরা দেখব, আর দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে তোমার স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য এবং একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখন আমরা আলোচনা করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের দু ধরনের নিয়মাবলী আছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা হিসাবে শ্রেণীভিত্তিক পদ্ধতি। সনাতন পদ্ধতি বা হিসাবের শ্রেণীবিভাগ পদ্ধতি। দুই হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বা আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি বা এটাকে হিসাবের শ্রেণীবিভাগ পদ্ধতিও বলা যায়। হিসাব শ্রেণীবিভাগ পদ্ধতি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই দুই পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি, সনাতন পদ্ধতি বা হিসাব শ্রেণীবিভাগ পদ্ধতি, আর একটা হচ্ছে হিসাব সমীকরণ বা আধুনিক পদ্ধতি। এখন সনাতন পদ্ধতিতে কিভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, এখানে যেহেতু বলছে হিসাবের শ্রেণীবিভাগ পদ্ধতি, তাহলে এখানে হিসাব হচ্ছে তোমার তিন প্রকার। সম্পত্তিবাচক হিসাব, তারপর হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে এখানে যদি আমি লিখি ডেবিট, এখানে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে যা আসে, সম্পত্তিবাচক তোমরা বুঝতে পারছো কি, দালাল কোঠা, আসবাবপত্র, এগুলি সম্পত্তিবাচক। যা আসে সেটা হবে ডেবিট, আর যা যায় সেটা হচ্ছে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট এবং যা চলে যায় সেটা হচ্ছে ক্রেডিট। ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী, ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। ব্যক্তি যদি কোনো সুবিধা গ্রহণ করে তাহলে সেটা হবে ডেবিট, এবং কোনো সুবিধা প্রদান করলে সেটা হচ্ছে ক্রেডিট। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব আয় ব্যয়বাচক হিসাবে এখানে হবে ব্যয়, ক্ষতি, খরচ। ব্যয়, ক্ষতি, খরচ হলে হবে ডেবিট, আর হবে আয়, মুনাফা হলে হবে ক্রেডিট। তাহলে আমরা জানতে পারলাম যে সনাতন পদ্ধতিতে এই হিসাবের শ্রেণীবিভাগ, সনাতন পদ্ধতি বা হিসাবের শ্রেণীবিভাগ পদ্ধতিতে এই তিন প্রকার ইয়েতে, যে সম্পত্তিবাচক হিসেবে সম্পত্তি যদি আসে ডেবিট হবে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। ব্যক্তিবাচক হিসেবে ব্যক্তি যদি কিছু সুবিধা গ্রহণ করে তাহলে ব্যক্তিবাচক সুবিধা গ্রহণকারী হবে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হবে ক্রেডিট। নামিক হিসাব ব্যয়, ক্ষতি বা খরচ হলে হবে ডেবিট, আয়, মুনাফা হলে হবে ক্রেডিট। এই যে নিয়ম, এই যে সূত্রটা, এই সূত্রটিকে বলা হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র। হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র।
সূত্র। এই যে সনাতন পদ্ধতি বা হিসাব শ্রেণীবিভাগ পদ্ধতিতে যে 3 প্রকার আলোচনা করা হয়েছে সেটাকে সেই যে জোড়া জোড়া যে নিয়ম, মানে কিভাবে ডেবিট হবে কিভাবে ক্রেডিট হবে, এই নিয়মটিকেই বলা হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র। এরপরে আমরা দেখব হিসাব সমীকরণ বা আধুনিক পদ্ধতি। সমীকরণ বা আধুনিক পদ্ধতি, হিসাব সমীকরণ বা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী আমরা জানি সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, সম্পত্তি হচ্ছে দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এখানে আবার মালিকানা সত্ত্ব হচ্ছে, এই মালিকানা সত্ত্ব এটাকে আমরা লিখতে পারি মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন যোগ আয় আচ্ছা, এখন আমরা লিখতে পারি সম্পত্তি সমান এখন এই যে দায় যোগ এই যে মালিকানা সত্ত্ব, এটাকে আমরা লিখতে পারি, এই যে মালিকানা সত্ত্ব এটাকে আমি এখানে এটাই লিখতে পারি মূলধন যোগ আয় বিয়োগ ব্যয়। এখন এই সম্পত্তির ক্ষেত্রে এখন আমি যদি সমীকরণটাকে এভাবে দাঁড় করাই, সম্পত্তি আর এই ব্যয়টাকে সমীকরণ এই পাশে নিয়ে আসলে, যেহেতু এটা আছে এখানে বিয়োগ, এই পাশে আসলে হবে যোগ। সম্পত্তি যোগ ব্যয় সমান দায় যোগ মূলধন যোগ আয়। আমি এই অংশটা আবার উপরে একটু লিখছি, এই অংশটা উপরে লিখছি সম্পত্তি যোগ ব্যয় সমান দায় যোগ মূলধন যোগ আয়। এই নিচে কথাটি আবার আমরা এটা উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এই অংশটা মুছি। এখন এখানে এটাকে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে হিসাব সমীকরণের মাধ্যমে। সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হবে ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হবে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট। লেখা বলছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় যদি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট।
মূলধন মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মূলধন যদি হ্রাস পায় হবে ডেবিট। আয়ের ক্ষেত্রে আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি এবং দায় এদের যে সম্পর্ক, বা এই যে দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে উল্টাটা হচ্ছে সম্পত্তি এবং ব্যয়, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে তোমার উল্টা। এখানে দায়, মূলধন এবং আয়, হ্যাঁ, দায়, মূলধন, আয়, এটা হচ্ছে এই এই যে সম্পত্তি এবং ব্যয়ের ঠিক উল্টা। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেলে হ্রাস পায় হবে ডেবিট। ব্যয়ের ক্ষেত্রে দেখো ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, কিন্তু আয়ের ক্ষেত্রে দেখো যখন আয় বৃদ্ধি পাবে তখন হচ্ছে ক্রেডিট, আবার ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, কিন্তু আয় হ্রাস পেলে ডেবিট। ঠিক মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন হ্রাস পেলে হবে ডেবিট। তো এখন যখনই আমরা পরবর্তী ধাপে যাব, জাবেদা বলো, আমাদের তো হিসাব বিজ্ঞানের মূল ইয়ে হচ্ছে জাবেদা, আমাদের বুঝতে হবে। তো এখানে জাবেদার ক্ষেত্রে মানে জাবেদা নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই হিসাবে ডেবিট ক্রেডিট অবশ্যই কিভাবে নির্ণয় করতে হবে সেটা অবশ্যই জানতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে জিনিসগুলো জানতে হবে হিসাবে লেনদেন, কোন লেনদেনের আইটেমগুলো, যে অর্থাৎ সম্পত্তি, মানে হিসাবের যে ইয়েগুলো হচ্ছে সম্পত্তি, দায়, আয় এবং ব্যয়। সম্পত্তি, দায়, আয়, ব্যয়, মূলধন, এই জিনিসগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কোন আইটেমটি সম্পত্তি, কোন আইটেমটি দায়, কোনটি আয়, কোনটি ব্যয়, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। জানলে আমরা বলতে পারবো যে সম্পত্তি এইটা, এই সম্পত্তি, সম্পত্তি বাড়লে হবে ডেবিট, সম্পত্তি কমলে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, আবার ব্যয়ের পরিমাণ কমে গেলে হবে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট হবে, আয়ের পরিমাণ যদি কমে যায় হবে ডেবিট, আর মূলধন বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, মূলধন কমে গেলে হবে ডেবিট। এটা হচ্ছে হিসাব সমীকরণের ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতিতে এইভাবে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হিসাব চক্র। হিসাব চক্র হিসাব চক্রের অর্থাৎ কোনো একটি লেনদেনটি সংগঠিত হওয়ার পর এটা ধাপে ধাপে বিভিন্ন হিসাবভুক্ত হয়। এটা কিভাবে চক্রাকারে ঘুরতে থাকে, সে যে ধাপগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। প্রথমটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ এই ঘটনাটি লেনদেন কিনা সেটি শনাক্তকরণ করতে হবে। লেনদেন শনাক্তকরণের পর হবে জাবেদাভুক্তকরণ। তারপর খতিয়ানে স্থানান্তর। লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর। এরপর আসবে রামিল প্রস্তুতকরণ। রামিল প্রস্তুতের পরে হবে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলার পরে আসবে
সমন্বিত রেওয়ামিল, সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিলের পরে আসবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণের পর আসবে সমাপনী দাখিলা। তারপর আসবে সমাপনী উত্তর রেওয়ামিল, সমাপনী উত্তর রেওয়ামিল, সমাপনী উত্তর রেওয়ামিল। তারপর আসবে বিপরীত দাখিলা। এইখানে লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বিত দাখিলা এবং সমন্বিত রেওয়ামিল, এইখানে হবে তোমার কার্যপত্র বা ওয়ার্কশিট। এখানে যে এতগুলো আমরা চক্রাকারে দেখালাম সেগুলোর মধ্যে তোমার এখানে মোট 11টি ধাপ আছে। এই 11টি ধাপের মধ্যে এই কার্যপত্র এবং বিপরীত দাখিলা এটা হচ্ছে সম্পূর্ণ ঐচ্ছিক, আর বাকিগুলো তো এগুলো চক্রাকারে এগুলো আসবে, আর এগুলো রাখা না রাখা সম্পূর্ণ ঐচ্ছিক। বিপরীত দাখিলা এবং কার্যপত্র এই দুটো হচ্ছে ঐচ্ছিক, আর এই যে লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানের স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, তারপর হচ্ছে সমাপনী দাখিলা, সমাপনীত রেওয়ামিল, এগুলো আমাদের তৈরি করতে হবে। আর কার্যপত্র এটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা এবং সমন্বিত রেওয়ামিল, এই তিনটির এখানে এই কার্যপত্রটি তৈরি করতে হবে এবং এটি হচ্ছে সম্পূর্ণ ঐচ্ছিক। তো আমরা হিসাব চক্র দেখলাম। এখন আমরা আসব জাবেদাতে। জাবেদা তোমরা সবগুলোই এসএসসিতে করে আসছো, তারপর আমরা এগুলো যেহেতু সিলেবাসে আছে আমরা একটু আলোচনা করছি। জাবেদা বা জার্নাল, এটা ইংরেজি হচ্ছে জার্নাল। জার শব্দটি এই জার শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, এটি হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ এবং এই জারের অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে দিন বা দিবস। হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতি মূলনীতি অনুযায়ী যে প্রতিটি লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে, অর্থাৎ এক পক্ষ ডেবিট এবং অপর পক্ষ ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করা হবে ঠিক সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হবে, এবং তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বইতে হিসাবভুক্ত করা হয় সেটাকে বলা হচ্ছে কি জাবেদা। যেহেতু প্রতিদিন, এই যে যার অর্থ দিন বা দিবস, জাবেদা প্রতিদিনই রেকর্ড রাখতে হবে। তাহলে আমরা জাবেদার সংজ্ঞা জানলাম যে বইতে লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে হিসাবভুক্ত করা হয় সেটাকে বলা হচ্ছে কি জাবেদা। জাবেদার অনেকগুলো নাম আছে। এটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, হিসাবের সহকারী বই বলা হয়, হিসাবের মৌলিক বই বলা হয়, তারপর হচ্ছে তোমার কালীন হিসাবের বই বলা হয়, দৈনিক বই বলা হয়, অনেকগুলো নাম আছে। জাবেদার বৈশিষ্ট্য যদি আমরা বলি, প্রথমে হচ্ছে
দুইটা ডেবিট ক্রেডিট যে পরিমাণ টাকা তারা ডেবিট করব জাবেদাতে ঠিক সম পরিমাণ টাকা তারা ক্রেডিট করতে হবে। এখানে দুইটা পক্ষ হবে। তারপর হচ্ছে দৈনন্দিন ভিত্তিতে অর্থাৎ জাবেদাগুলো তারিখের ক্রমানুযায়ী আমাকে হিসাবভুক্ত করতে হবে। তারিখের আগে পরে তারিখ দিয়ে আমাকে জাবেদা হিসাবভুক্ত করলে হবে না। তারপর হচ্ছে জাবেদার এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে তারপর নির্দিষ্ট একটা ছকের মধ্যে হিসাবভুক্ত করতে হবে। এবং এটা হচ্ছে সহকারী বই, কারণ এই জাবেদা থেকেই লেনদেনগুলো পরবর্তীতে খতিয়ানে স্থানান্তর করা হয়, যার দরুন জাবেদাকে বলা হয় সহকারী বই বা প্রাথমিক বই। তো জাবেদার প্রকারভেদে আমরা যদি দেখি, জাবেদার প্রকারভেদ এখানে জাবেদা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এখানে হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন জাবেদার শ্রেণী বিভাগ কেন করতে হবে? কেন আমরা তো একটি বইতেই সবগুলো লেনদেন জাবেদাভুক্ত করতে পারি? কারবার প্রতিষ্ঠানের আকৃতি যখন ছোট হবে তখন সকল লেনদেনগুলো একটি মাত্র জাবেদা বইয়ে হিসাবভুক্ত করলে হবে। কিন্তু যখন ব্যবসা প্রতিষ্ঠানের আকার অনেক বড় হবে এবং প্রতিদিন অনেক বেশি লেনদেন সংগঠিত হবে, তখন একটি মাত্র জাবেদা বই যদি আমরা সকল শ্রেণীর জাবেদাগুলোকে হিসাবভুক্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জাবেদা বই একজন মাত্র হিসাব রক্ষকের দায়িত্বে থাকবে এবং তার উপর অনেক ওভারলোড হয়ে যাবে এবং এখানে হিসাবের ভুল ত্রুটি এবং জালিয়াতির সম্ভাবনা থাকে। তাছাড়া প্রয়োজনে এগুলো যেহেতু হিসাবের তারিখ অনুযায়ী হিসাবভুক্ত করা হয়, প্রয়োজন অনুযায়ী এত বেশি লেনদেন একটা জাবেদা বইতে সংরক্ষণ করলে দেখা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী যে কোনো তথ্য জানতে হলে সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, শ্রমসাধ্য হয়ে যায়। আর যদি লেনদেনের সংখ্যা অনেক বেশি হয়, সেখানে এই জাবেদাগুলোকে যদি আমরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণী বিভাগ করে হিসাবভুক্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যেমন হিসাব রক্ষকগণ দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করতে পারে। তারপর যে কাজের ভলিউম অনেক কমে যাবে। যখন প্রয়োজন, যেই মুহূর্তে যেই তথ্যটি প্রয়োজন আমরা দ্রুত সেই তথ্যটি ওই নির্দিষ্ট জাবেদা বই থেকে আমরা পেতে পারি। তো এখন জাবেদা প্রকারভেদে দেখাচ্ছে কি যে বিশেষ জাবেদা আর হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে আমি এখানে দেখাচ্ছি, বিশেষ জাবেদা প্রথম হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, চার হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, পাঁচ নগদ প্রাপ্তি জাবেদা, ছয় নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এখানে হিসাবভুক্ত হবে। বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত হবে। ক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা লেনদেনগুলো হিসাবভুক্ত হবে।
বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদাগুলো হিসাবভুক্ত হবে। তারপর যে নগদ প্রাপ্তি জাবেদা শুধু, অর্থাৎ যা নগদে আসে, যাবতীয় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো এখানে হিসাবভুক্ত হবে। এবং নগদ প্রদান জাবেদা শুধুমাত্র নগদ প্রদান সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত হবে। এগুলো হচ্ছে তোমাদের বিশেষ জাবেদা। এখন আমরা দেখব প্রকৃত জাবেদা আসবে। এখানে প্রকৃত জাবেদা আসবে সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, চার হচ্ছে প্রারম্ভিক দাখিলা। সংশোধনী দাখিলা হচ্ছে যে লেনদেন হিসাবভুক্ত করতে গিয়ে অনেক সময় কিছু ভুলভ্রান্তি থেকে যায়। যেমন যন্ত্রপাতি সংস্থাপন খরচ, হ্যাঁ, এটা ভুলবশত হয়তো মজুরি হিসাবভুক্ত করা হয়েছে। এই জাতীয় ভুলগুলো সংশোধন করে যে জাবেদা দেওয়া হয় সেটা হচ্ছে সংশোধনী দাখিলা। সমন্বয় দাখিলা কিছু হিসাব আছে, যেমন বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয়, অপচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো বছরের শেষে হিসাবভুক্ত করার জন্য, অর্থাৎ এগুলো সমন্বয় করে কারবারের সঠিক চিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমাদের যে দাখিলা দেওয়া হয় সেগুলিকে বলা হচ্ছে সমন্বয় দাখিলা। যেমন বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয়, তারপর হচ্ছে অপচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো যে দাখিলার মাধ্যমে হিসাবভুক্ত করা হয় সেগুলো হচ্ছে কি সমন্বয় দাখিলা। সমাপনী দাখিলা হচ্ছে নামিক হিসাবগুলো বা আয় ব্যয়বাচক হিসাবগুলো বছর শেষে বন্ধ করার জন্য, হিসাবটাকে ক্লোজ করার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে সমাপনী দাখিলা। আর প্রারম্ভিক দাখিলা হচ্ছে বছরের শুরুতে ব্যবসা, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী আমরা ধরে নিই যে ব্যবসা একটি চলমান প্রতিষ্ঠান। এই চলমান প্রতিষ্ঠানের বছর শেষে যে সম্পত্তি এবং দায়গুলো থাকে সেগুলো পরবর্তী বছর শুরুতে হিসাবভুক্ত করার জন্য, যে সেই সম্পত্তি এবং দায়গুলো হিসাবভুক্ত করার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি প্রারম্ভিক দাখিলা। এখন আমরা কতগুলো জাবেদার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। জাবেদার ঘরটি যদি আমরা দেখি, এখানে হচ্ছে তারিখ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, প্রথমে হচ্ছে যদি আমরা ধরে নিলাম তারিখ, এখানে হচ্ছে 2020 জানুয়ারি 1, আমরা ধরে নিলাম মাল ক্রয় করা হলো। এটি জাবেদা হবে মাল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধরলাম এখানে 5000 টাকা, অর্থাৎ যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করবো ঠিক সম পরিমাণ টাকা দ্বারা এখানে ক্রেডিট করব।
আমরা যদি এখানে আধুনিক হিসাব সমীকরণ পদ্ধতিতে যদি বলি যে কিভাবে ডেবিট হলো কিভাবে ক্রেডিট হলো, এখানে মাল ক্রয় করার ফলে এখানে ব্যয় হয়েছে, ব্যয় বাড়লে হবে ডেবিট। যদি আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতিতে আমরা বলি ব্যয় হয়েছে, তাই এখানে ব্যয় হওয়ার ফলে ব্যয় বেড়েছে, হবে ডেবিট 5,000 টাকা, কমেছে নগদ, সম্পত্তি কমলে হবে ক্রেডিট 5,000 টাকা। এরপর ধরলাম আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে কি স্থায়ী সম্পত্তি। আসবাবপত্র ক্রয় করার ফলে আমার সম্পত্তি বাড়বে, সম্পত্তি বাড়লে হবে ডেবিট। আর যেহেতু আমি নগদে কিনেছি সেখানে আমার নগদ কমে যাবে, নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে আসবাবপত্র ডেবিট, এটা আমি এভাবে আরেকটা কথা হচ্ছে এখানে আমাকে একটা ব্যাখ্যা দিতে হবে। এখানে ব্যাখ্যাটা হচ্ছে কি, যেহেতু নগদে মাল ক্রয় করা হলো, এটা হচ্ছে জাবেদার ব্যাখ্যা। এরপর লিখি আমরা জানুয়ারি 5 তারিখ যে আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ডেবিট 20,000 টাকা, নগদ ক্রেডিট 20,000 টাকা। সেই ব্যাখ্যাটা এখানে হবে যেহেতু নগদে আসবাবপত্র। এখন যদি আমরা বলি যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো, এইখানে যে আসবাবপত্র ক্রয় করা হলো এটা কিন্তু প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য, এটা তাদের সম্পত্তি। যখন বলা হবে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো, তখন কিন্তু হবে আবার ধরো এই জাবেদাটাই 20,000 টাকা, এটা প্রশ্নে বলা আছে যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো, তখন এটা হবে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। আশা করি তোমরা এই দুটো পার্থক্য বুঝতে পেরেছো। এটা হচ্ছে যখন বিক্রয়ের উদ্দেশ্য, অর্থাৎ তার ব্যবসায় হচ্ছে আসবাবপত্র কিনে আসবাবপত্র আবার বিক্রি করা, আর এখানে হচ্ছে ব্যবহার উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তাহলে যদি আসবাবপত্র ক্রয় এরকম লেনদেনের ক্ষেত্রে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো সেটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখি। পুরাতন আসবাবপত্র বিক্রয়। পুরাতন আসবাবপত্র বিক্রয় 3,000 টাকা, এটার বহিঃমূল্য ছিল 4,000 টাকা। আমি আবার বলি, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে 3,000 টাকা এবং এটার বহিঃমূল্য ছিল 4,000 টাকা। এক্ষেত্রে জাবেদা হবে কি, এক্ষেত্রে জাবেদা হবে, আমি যেহেতু ধরলাম এটা জানুয়ারি 15 তারিখ, যে পুরাতন আসবাবপত্র বিক্রয়, নগদান হিসাব ডেবিট, আমি টাকা পেলাম কত 3,000 টাকা। এখন আমার এই আসবাবপত্রের মূল্য ছিল, বহিঃমূল্য ছিল 4,000 টাকা, তাহলে আমি নগদ পেলাম 3,000 টাকা। আমার ক্ষতি হলো কত 1,000 টাকা। এই 1,000 টাকা হবে বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 1,000 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট 4,000 টাকা। এখানে দেখো যে আসবাবপত্র বিক্রয়ের ফলে নগদ 3,000 টাকা পেলেও আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। আর এই আসবাবপত্র বিক্রয়ের ফলে যে আমার ক্ষতি হলো 1,000 টাকা, আমরা কি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্রতে আমরা দেখেছি যে ব্যয়, খরচ, ক্ষতি এগুলো হলে হয় কি ডেবিট। অর্থাৎ এখানে ক্ষতি হয়েছে, হ্যাঁ, তাই এখানে 1,000 টাকা হবে ডেবিট, আর আমার সম্পত্তি কমে গেল 4,000 টাকা। এরপরে দেখি আমরা বেতন বকেয়া আছে। প্রথমে আমরা বলি যে বেতন পরিশোধ করা হলো, বেতন পরিশোধ করা হলো, সেটা আমাদের জাবেদা হবে
আমরা জানি বেতন হিসাব ডেবিট, বেতন ডেবিট 2000 টাকা, নগদ ক্রেডিট 2000 টাকা। বেতন হচ্ছে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদ ক্রেডিট এখানে আমার সম্পত্তি কমে গেছে তাই ক্রেডিট। তাহলে বেতন পরিশোধ করা হলো যাবে হবে বেতন ডেবিট নগদ ক্রেডিট। আবার ঠিক যদি আমরা বলি বেতন বকেয়া রইল 1000 টাকা, সেক্ষেত্রে যাবে দেখি হবে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে বকেয়া বেতন। বেতন এবং বকেয়া বেতন, বেতন হচ্ছে নামিক হিসাব, এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে বা ব্যয় হয়েছে, তার ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চলতি সময়ের খরচ এটা প্রাপ্য বা বা খরচ এই সময়েরই খরচ, কিন্তু সেটা হোক না বকেয়া, কিন্তু এটা চলতি সময়ের খরচ। এই খরচগুলো বকেয়াগুলো আমাদেরকে চলতি সালের হিসাবে হিসাবভুক্ত করতে হবে হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী, হোক সেটা বকেয়া, কিন্তু আমাকে যেহেতু এই বছরে সংশ্লিষ্ট বছরের খরচ আমাকে সেটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে বেতন বকেয়া রয়েছে 1000 টাকা, এখানে তাহলে আমার খরচ বৃদ্ধি পেয়েছে, বেতন হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর যেহেতু টাকাটা আমি নগদে পরিশোধ করিনি এটা এখনো বকেয়া রয়েছে, বকেয়া এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, এখানে আমার দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে হবে কি ক্রেডিট, এখানে বকেয়া বেতন হচ্ছে আমার দায়। তাহলে এখানে আমার যাবে যেটা হবে বেতন ডেবিট 1000 টাকা, বকেয়া বেতন ক্রেডিট 1000 টাকা, বকেয়া বেতন ক্রেডিট 1000 টাকা, বেতন ডেবিট 1000 টাকা, বকেয়া বেতন ক্রেডিট 1000 টাকা। তাহলে এখানে বেতন হচ্ছে, এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে এখানে 1000 টাকা হয়েছে, এবং বকেয়া বেতন দায় বৃদ্ধি পেয়েছে, তাই এখানে দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, 1000 টাকা ক্রেডিট হয়েছে। এরপরে আসি আমরা মজুরি পরিশোধ করা হলো, মজুরি পরিশোধ করা হলো, তাহলে এখানে মজুরি আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে হবে মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট ধরলাম 3000 টাকা, যেহেতু নগদে পরিশোধ করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। ঠিক এরকম আর যেমন আরেকটা বলতে পারি বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হয়েছে 4000 টাকা, এই বিজ্ঞাপন খরচ এটা এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, আর নগদে পরিশোধ করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট। তো আমাদের সময় শেষ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদের এই পর্যন্ত যা বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো, বুঝারই কথা, কারণ এগুলো তোমরা সবই এসএসসি লেভেলে করে এসছো, আমরা শুধু আবার পুনরায় এগুলো আলোচনা করলাম তোমাদের ইয়াটাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য, আগে যে পড়াগুলো সেগুলোকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এই করোনা পরিস্থিতিতে তোমাদের সাথে তো আর শ্রেণীকক্ষে দেখা হচ্ছে না, তোমরা সবাই যার যার গৃহে থেকে নিরাপদে থেকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও অনলাইন, কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই অনলাইন ক্লাস ছাড়া এখন আর কোনো বিকল্প নেই, তোমরা ক্লাসগুলো উপভোগ করো। আর আরেকটা উপদেশ হচ্ছে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।